1784 সাল, আমেরিকা সদ্য স্বাধীন। যুদ্ধ শেষ হলেও অর্থনীতি ভেঙে পড়েছে। ইউরোপ তখনও বাণিজ্যের রাজা, বিশেষ করে ব্রিটিশরা। তাদের জাহাজে করে আসে ভারত, চীন আর আরবের পণ্য। আমেরিকার বণিকেরা তখন ভাবছে, আমরা কি নিজেদের বাজার তৈরি করতে পারব না? বোস্টনের এক তরুণ ব্যবসায়ী, এডওয়ার্ড ফিল্ডিং, একদিন তার পিতার পুরনো নৌমানচিত্রে নজর যায়। মানচিত্রে এক নাম চকচক করছে। মানচিত্রের পাশে ছোট্ট নোটে লেখা, দ্য ল্যান্ড অফ হোয়াইট গোল্ড। এডওয়ার্ড চমকে ওঠে। হোয়াইট গোল্ড মানে সোনা নয়, কিন্তু সোনার মতো দামি কিছু। যখনই তুমি তুলার জামা পরে আয়নায় তাকাও, এক মুহূর্ত ভেবে দেখো, হয়তো সেই সুতোর এক ফোঁটা এসেছিল ঢাকার কোনো কারিগরের হাত থেকে, যে আজ ইতিহাসে নেই, কিন্তু যার স্পর্শ এখনও তোমার গায়ে। এক রাতে কফি হাউসে বসে এক ব্রিটিশ ব্যবসায়ী তাকে বলে, ওই বাংলায় এমন এক কাপড় বানায় যা মুঠোয় ঢুকিয়ে দিলে হারিয়ে যায়। নাম মসলিন। এডওয়ার্ডের চোখে তখন স্বপ্ন। যদি সে এই মসলিন আমেরিকায় নিয়ে যেতে পারে, তবে নতুন দুনিয়ায় সেই প্রথম রাজা হবে কাপড়ের বাজারে। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার রপ্তানি পুরোপুরি দখল করে রেখেছে। তারা কারিগরদের হাত কেটে দিত, যাতে অন্য কেউ সেই কাপড় বানাতে না পারে। এডওয়ার্ড গোপনে সমুদ্রযাত্রা শুরু করে। তার জাহাজের নাম দ্য লিবার্টি। তরঙ্গে দুলতে দুলতে সে আসে ক্যালকাটার বন্দরে। সেখান থেকে ছোট্ট নৌকা ভাড়া করে ঢাকার পথে যাত্রা শুরু করে। নদীর পাড়ে তখন গরম বাতাস, পাল তুলে চলেছে শত শত ছোট জাহাজ। তাদের একটার নাম ছিল রহিমউদ্দিনের আল্লাহর ভরসা। সেখানেই তার দেখা হয় রহিমউদ্দিনের সঙ্গে, এক তরুণ বাঙালি বণিক, মুখে গোপ, চোখে আগুনের মতো দৃষ্টি। রহিম বলে, তুমি যদি মসলিন চাও, দাম দেবে না, বরং জীবন দিতে হবে। গোপন লেনদেন। রাতের পর রাত রহিম ও এডওয়ার্ড মিলে মসলিনের গাঁট জোগাড় করে। কারিগরদের ঘর ঘর ঘুরে তারা কাপড় কেনে, কিছু স্বর্ণমুদ্রা দিয়ে, কিছু আশ্বাস দিয়ে। এই কাপড় একদিন ইংরেজদের বদলে আমেরিকান পতাকায় বিক্রি হবে। রহিম হাসে। আমেরিকান? তোমরাও তো শ্বেতাঙ্গ, পার্থক্য কি? এডওয়ার্ড বলে, আমরা স্বাধীন, আমরা ন্যায্য ব্যবসা চাই। ব্রিটিশদের সন্দেহ, কিন্তু খবর ছড়িয়ে পড়ে ঢাকায় নাকি এক বিদেশি বণিক গোপনে কাপড় কিনছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ক্যাপ্টেন উইলিয়াম হাডসন তৎক্ষণাৎ অভিযান চালানোর নির্দেশ দেয়। রহিমের বাড়িতে তল্লাশি চালে, বহু তাঁত পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এডওয়ার্ড ও রহিম তখন নদীর ঘাটে শেষ প্রস্তুতিতে। তাদের জাহাজে বোঝাই 200 বেল মসলিন কাপড়। জাহাজের নাম তারা বদলে রাখে লিবার্টি অফ বেঙ্গল। তাদের লক্ষ্য বস্টন। বিশ্বাসঘাতকতা ও ঝড়। যাত্রার আগের রাতে রহিমের একজন সহকারী বিশ্বাসঘাতকতা পরে। সে ব্রিটিশদের খবর দেয়, ভোরবেলায় বন্দরে ব্রিটিশ নৌবাহিনী এসে ঘিরে ফেলে পুরো এলাকা। গোলাগুলি শুরু হয়। রহিম বন্দরে দাঁড়িয়ে শেষবার বলে, এই নদী একদিন ইংরেজকে ডুবাবে। একটি গুলি তার বুকে লাগে। এডওয়ার্ড দৌড়ে জাহাজে উঠে পালাতে চায়, কিন্তু ঝড় শুরু হয়। আকাশে বজ্র, নদীতে ঘূর্ণি, আর জাহাজ লিবার্টি অফ বেঙ্গল ডুবে যায় রহস্যময়ভাবে। পরের বছর বোস্টনের এক ছোট সংবাদপত্রে একটি লাইন ছাপা হয়, আ শিপ ফ্রম বেঙ্গল ক্যারিং দ্য ফাইনেস্ট কটন নেভার রিচড আমেরিকা। লোকেরা ভাবে এটা নিছক জাহাজ ডুবি, কিন্তু ইতিহাস বলে এই ঘটনার পর থেকেই আমেরিকায় শুরু হয় কটন রেভলিউশন। তারা নিজেদের তুলাশিল্প গড়ে তোলে ব্রিটিশদের থেকে স্বাধীনভাবে। কেউ আর মসলিন শব্দটা উচ্চারণই করে না। ঢাকার তাঁতিরা তখন ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। 1884 সাল, বোস্টনের এক বৃদ্ধ মানুষ তার নাতিকে একটি পুরনো কাঠের বাক্স দেয়। ভেতরে এক টুকরো মসলিন কাপড়, তাতে রক্তের দাগ আর পুরনো লেখা, ফর লিবার্টি অ্যান্ড ফর বেঙ্গল। নাতি জিজ্ঞাসা করে, দাদু, এটা কি? বৃদ্ধ শুধু হাসে। এটা এমন এক কাপড় যা আমেরিকাকে গর্ব দিয়েছিল, কিন্তু বাংলাকে কাঁদিয়েছিল। আজও ইতিহাসবিদরা জানে না লিবার্টি অফ বেঙ্গল নামের সেই জাহাজ আসলেই ছিল কিনা। কেউ বলে সেটা ব্রিটিশরা ইচ্ছে করে মুছে ফেলেছিল নথি থেকে, কেউ বলে জাহাজটা বোস্টনের তীরে পৌঁছেছিল, কিন্তু সরকার গোপনে কাপড়গুলো বাজেয়াপ্ত করে ফেলেছিল। তবে একটাই প্রশ্ন থেকে যায়, আমেরিকার তুলা কি আসলেই স্বাধীনতার প্রতীক, নাকি সেটা বাংলার রক্তে লেখা এক গোপন উত্তরাধিকার?